এবারও গতবারের তুলনায় বেড়েছে বাজেটের আকার, আর প্রথমবারের মতো তা ৫,০০,০০,০০,০০ টাকা ছাড়িয়েছে। এবারের বাজেটের মোট পরিমাণ ৫,২৩,১৯০ কোটি টাকা, যেখানে ঘাটতি দাঁড়াবে ১,৪৫,৩৮০ কোটি টাকা। এই ঘাটতি মেটানোর চ্যালেঞ্জগুলো কি, তাই নিয়ে আজকে কথা বলতে চাই। আলোচনায় আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। মাননীয় উপদেষ্টা, সারাদিন ধরে গণমাধ্যমে বড় আকারের বাজেট নিয়ে বিভিন্ন ধরনের বিশ্লেষণ হয়েছে। এটি বাস্তবায়নযোগ্য কি যোগ্য না, কেউ বলছেন যে আমাদের যে জিডিপির আকার তার তুলনায় ঠিকই আছে, কিন্তু সংবাদযোগ একটু ভিন্নভাবে বাজেটটাকে দেখতে চায়। আমরা বাজেটে দেখছি যে ১,৪৫,০০০ কোটি টাকারও বেশি ঘাটতি বাজেট রয়েছে। এত বড় অঙ্কের বাজেটের সঙ্গে বড় অঙ্কের ঘাটতি, তার কোনো চাপ সরকার অনুভব করছে কিনা? আমাদের ঘাটতি ৫% নিচে আছে। আপনি যদি আমাদের এই সমসাময়িক কালের সার্বিক অর্থনীতির দিকে তাকান, তাহলে দেখবেন যে আমাদের বিনিয়োগ কিছুটা, ব্যক্তিখাতের বিনিয়োগ কিছুটা কমেছিল, কিন্তু অর্থনীতি প্রবৃদ্ধি হচ্ছিল সরকারের বড় বড় প্রকল্পের জন্য। কিন্তু এই বড় বড় প্রকল্পকে যদি সাপোর্ট করতে হয়, তাহলে ব্যক্তিখাতেরও প্রসার এবং ব্যক্তিখাতেরও উন্নয়ন দরকার। এখন যে এটা যদি সরকারের এখানে ঘাটতি ব্যয়ের একটা সুযোগ আছে, ব্যক্তিখাতের সে সুযোগটা নাই। সরকার যদি ঋণ নিয়ে ঘাটতি পূরণ করে এবং সেই পরিমাণ বা তুলনীয় পরিমাণ অর্থ যদি ব্যক্তি খাতে স্থানান্তরিত হয়, তাহলে সার্বিকভাবে দেশের উন্নয়নে আরও গতিশীলতা আসে। আমি সেদিক থেকে বিবেচনা করে বলবো যে বাজেটের যে অর্থনৈতিক সূত্র যেটা আছে এবং অর্থনৈতিক যে প্রিন্সিপালটা আছে, সেটা অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু উল্টো পথে যদি এরকম সরকার এত বড় একটি ঘাটতি সেটি পূরণের চেষ্টা করবে দেশের অভ্যন্তরীণ উৎস থেকে, বিশেষ করে ব্যাংক সহ, ব্যাংক খাতটাই বেশি বিশেষ করে সেখান থেকে, এবং তারও যে সুদ গুনতে হবে সেটাও তো একটা বড় অঙ্ক, প্রায় ৫০,০০০ কোটি টাকার মতো। সেই জায়গায় থেকে যদি আমি চিন্তা করি, সেখানেও তো এক ধরনের ব্যক্তি খাতে যে ঋণ প্রবাহ সেটিও কমে যাওয়ার সুযোগও আছে। সরকার যে ঋণে যে সুদ দেবে, অভ্যন্তরীণ ঋণের একটি মজা হলো যে সরকারের থেকে টাকাটা ব্যক্তি খাতে বা ব্যাংক ও ব্যক্তি খাত হিসাবে ধরে নিলে ব্যাংকে যায়, অতএব ব্যক্তিখাত সরকার থেকে ব্যক্তি খাতে যায়, তাতে ব্যক্তি খাতের কোনো ক্ষতি হয় না এবং ব্যক্তি খাতে বরং তাতে অতিরিক্ত আয়ের একটা সুযোগ সৃষ্টি হয়। আমাদের দেখতে হবে যে মোট যে সঞ্চয় এবং মোট যে জিডিপি, তার তুলনায় আমরা একটু বেশি সরকারি ব্যয় এবং বিনিয়োগ করতে পারছি কিনা। যদি সরকারি ব্যয় এবং বিনিয়োগ মোট যে জিডিপি এখন আছে তার চেয়ে একটু বেশি হয়, তাহলে জিডিপিতে যেটা গতি আনে। তো সেদিক থেকে আমি বলবো যে অর্থনীতির যে সূত্রগুলো আছে, সেই সূত্রগুলো এখানে সূক্ষ্মভাবে প্রয়োগ করা হয়েছে। যদিও ওই অঙ্ক অ্যাবসলিউট নাম্বার যদি দেখেন, তাহলে মনে হবে যেখানে হয়তো অনেক বড় অঙ্কের একটা ঘাটতি হলো, অনেক বড় অঙ্কের একটা ব্যয় হলো। আর আপনি যদি বিভিন্ন খাতের ব্যয় দেখেন, তাহলে যদি দেখেন যে কোনো খাতেই অত্যন্ত অনাবশ্যক ব্যয় কোথাও নাই, এবং প্রয়োজনীয় এবং যেগুলো সমাজের উন্নয়নমূলক ব্যয় আছে সেখানে সরকার যথেষ্ট পরিমাণে নজর দিয়েছেন। কিন্তু মাননীয় উপদেষ্টা, সবসময় তো অর্থনীতির এই পার্টটাও যে সবসময় জিডিপির ৫% নিচে থাকলে সেটি মোটামুটি মেনে নেওয়া হয় সূত্র অনুযায়ী, কিন্তু আমরা এখানে দেখছি যে ৪.৮ গত টানা ৩টি বাজেটেই আমরা দেখছি একেবারে কাছাকাছি, ৫-এর কাছাকাছি জিডিপির আমরা ঘাটতি রেখে বাজেট প্রণয়ন করছি। কিন্তু এটাও তো ঠিক যে নিয়ম হচ্ছে ধীরে ধীরে আসলে সেই সংখ্যাটা আরও নিচের দিকে নামিয়ে নিয়ে আসা, ৫-এর যত পারা যায় তত ভালো। আপনি যেটা বলেছেন সেটা ক্ষেত্র বিশেষে ঠিক, ক্ষেত্র বিশেষে ঠিক নয়। আমাদের দেখতে হবে যে আমাদের অর্থনীতিতে এমন অবস্থা কি যেখানে আমাদের কোনো অব্যবহৃত সম্পদ নাই। বক্তৃতায় আছে যে আমাদের
কর্মসংস্থানে ঘাটতি আছে সেখানে কর্মসংস্থানের জন্য ব্যয় করতে হবে। সার্বিকভাবে দেখলে দেখা যাবে যে আমাদের অর্থনীতিতে গতি সঞ্চার দরকার। সারপ্লাস বাজেট বা ব্যালেন্স বাজেট তখনই করা যুক্তিসঙ্গত যখন আপনি এমন একটা অবস্থায় পৌঁছান যেখানে আপনার অতিরিক্ত ব্যয় করলেই সেই ব্যয়টা অধিকতর মূল্যে বা মূল্যস্ফীতিতে ট্রান্সলেটেড হয়। জি, ডক্টর মশিউর রহমান, এখন যে উদ্বৃত্ত সম্পদ আছে তাতে ওইরকম ভয়ের কোনো কারণ নাই। জি, ডক্টর মশিউর রহমান, এবার তো আওয়ামী লীগ সরকারের টানা 11তম বাজেট আমরা দেখছি এবং আমরা গত 5 বছর ধরে লক্ষ্য করছি যে বাজেট প্রতিবারই তার আকার বাড়ছে। যদিও জিডিপির তুলনায় এই বাজেট খুব বড় নয় সেরকমই বলছেন অর্থনীতিবিদরা, কিন্তু বাস্তবায়নের হার যদি আমরা দেখি গত 5 বছরে ঠিক একই রকমভাবে হার কিন্তু কমছে। বাজেটের আকার যেরকম বাড়ছে বাস্তবায়ন হার আমাদের কমছে। এই নিম্নমুখিতা কেন? এই সেখানে আমার মনে হয় যে প্রশ্নটা আমাদের করা উচিত এবং সরকারের পরে যে চাপ সৃষ্টি হওয়া উচিত সে হলো যে আমাদের এই ব্যয়টা প্রয়োজন, কিন্তু সরকার যে ব্যয়টা করতে পারছে না সেই দিকে নজর দিতে হবে এবং সরকারের ব্যয়ের ক্ষমতাকে বাড়াতে হবে। এই ব্যয়ের ক্ষমতা বাড়ানোর অনুভব সরকার এবারের বাজেটে করেছে কিনা, সেই কোনো ধরনের প্রজেকশন আমরা দেখতে পেয়েছি কিনা এবারের বাজেটে? ব্যয়ের তো হলো যে সরকারের যে যারা কাজ করেন কুশীলভ যারা আছেন এদের পরে নির্ভর করে এবং সেখানে আমরা যদি লক্ষ্য করি কিছুদিন আগের থেকেই সরকার বিভিন্নভাবে সরকারি কর্মচারীদেরকে বিভিন্নভাবে উৎসাহ দিচ্ছে। তো তার থেকে মনে করা যায় যুক্তিসঙ্গত যে সরকার যেহেতু সরকারি কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদি এবং তাদের চাকরিকালীন সুবিধা বাড়িয়েছে, তারাও দেশকে সমাজকে তার প্রতিদান দেবে। জি, কর্মসংস্থান এখন বড় একটা চ্যালেঞ্জ, আপনি নিজেও বলছিলেন। তার জন্য এই বাজেটে কি প্রজেকশন আছে? কর্মসংস্থানে ওই জাতীয় দু রকম হতে পারে। একটা হলো বা প্রধান যে উপায়, সেই উপায়টা হলো যে অর্থনীতিতে অধিক পরিমাণে কাজ সৃষ্টি করতে হবে, যেটা আপনি নিজেই বললেন যে আমাদের কৃষি উৎপাদন, শিল্প উৎপাদন, সে সকল খাতে সরকার বিভিন্নভাবে উৎসাহ প্রদান করেছে। তাতে অর্থনীতির যে কর্মকাণ্ড সেটা বিস্তৃত হবে, সেই বিস্তারের ফলে কর্মসংস্থানও বাড়বে। আর একটি হলো যারা শারীরিক বা বয়সের কারণে কাজ করতে পারে না তাদের জন্য সহায়তা, কিন্তু সেই সহায়তা কর্মসংস্থান নয়, তাদের জীবনধারণকে সহজ করার জন্য ব্যয়। তো আমাদের দেখতে হবে যে উৎপাদনশীল কর্মকাণ্ডটা বাড়ছে কিনা। উৎপাদনশীল কর্মকাণ্ড বাড়ার সুযোগ এই বাজেটে আছে। কিন্তু আমরা দেখছি যে মানব সম্পদ উন্নয়নে খুব বড় বরাদ্দ রাখা হয়েছে এবং আশা করা হয়েছে, কিন্তু মানুষকে দক্ষ করে তুলে আমি আসলে ব্যবহার করব কোথায়, যেখানে ব্যক্তি খাতে বিনিয়োগ কিন্তু গত কয়েক বছর ধরেই আমরা ধারাবাহিকভাবে দেখছি যে খুব বেশি বাড়ছে না, সুযোগও তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি বলবেন, এই মানব সম্পদ উন্নয়ন করে আসলে ফল কি? আমি যদি আপনাকে বুঝে থাকি, আমাদের হয়তো দুটি বিকল্প সিদ্ধান্ত নেওয়ার মধ্যে থাকে। এক হলো যে মানব সম্পদকে আমরা উন্নয়ন করব না, আরেকটি হলো যে মানব সম্পদকে উন্নয়ন করব কিন্তু সেই উন্নত মানব সম্পদ ব্যবহারযোগ্য ব্যবহার করতে পারছি না। আমার মনে হয় সেখানে যদি এমন সিদ্ধান্ত হয় যে আমরা মানব সম্পদকে উন্নত করব না, তাহলে আমরা অনুন্নয়নের একটা বড় পাহাড়ে এসে ধাক্কা খাবো। কিন্তু মানব সম্পদকে যদি আমরা উন্নত করি তাহলে ওই পাহাড়ে আমাদেরকে আটকাতে পারবে না, আমরা ওই পাহাড়কে সহজেই পার হতে পারবো। কিন্তু সুযোগ যদি তৈরি করতে না পারি সেটাও তো আর এক বড় বিপদ তৈরি করবে। না, সুযোগ তৈরি করতে হবে। একটি হলো যে ধরেন আপনি আমাদের যদি নিজেদের জীবনের তুলনা করি, যে আমার পুষ্টির জন্য একটা খাবারের দরকার, আমি সে পুষ্টি খাবো না সে পুষ্টি না খেয়ে নিজেকে আরো পুষ্টিহীনতার দিকে নিয়ে যাব? নিশ্চয়ই দুটোই প্রয়োজন। পুষ্টির অভাবটা দূর করে আমাদের পুষ্টি বাড়ানোর দিকেই চেষ্টা করা উচিত। আর
যে আমরা কৃষকের কথা নিয়ে যদি উন্নত হয় তাহলে আমাদের দক্ষতা বাড়বে, আমাদের আমাদের উৎপাদন বাড়বে। জি, আমরা গত কয়েকদিন ধরে ধানের দাম সহ কৃষকদের নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি এবং এই সংবাদযোগেই আমরা কৃষিমন্ত্রী সহ আমরা খাদ্য সচিবের সঙ্গে কথা বলেছিলাম এবং সেখানে আমরা দেখেছি যে প্রায় 2 কোটি মেট্রিক টন উৎপাদনের বিপরীতে সরকারের আসলে 1.5 লাখ টন ধান সংগ্রহ, সেটা খুব বেশি প্রভাব ফেলে না বাজারে এবং কৃষকের তাতে খুব বেশি লাভ হয় না। আসার কথা হচ্ছে যে এরপরে আমরা দেখেছি যে সেই লক্ষ্যমাত্রা কিছুটা বাড়িয়ে দিতে। এবারে কৃষকের কাছে আসলে বাজেট কি নিয়ে যাচ্ছে সেটা নিয়ে নানান ধরনের দ্বিধাদ্বন্দ্ব, তর্ক আছে প্রক্রিয়া নিয়ে, কিন্তু অন্য একটা বিষয় নিয়ে আসলে কোনো তর্ক নেই, কোনো সন্দেহ নেই, সেটি হচ্ছে কালো টাকা সাদা করার উপায় এবং একই সঙ্গে ঋণ খেলাপিদের জন্য প্রণোদনা। কি বলবেন আপনি? আমরা কালো টাকা বলে তো কোনো টাকা নাই, অপ্রদর্শিত টাকা থাকতে পারে, কোনো কারো হয়তো টাকা ছিল, অর্থ আছে, সে সেটা দেখায়নি। বহুদিন আগের থেকেই এই ইনকাম ট্যাক্সের একটা আইন আছে, সে হলো যে অপ্রদর্শিত টাকা যদি কারো থাকে এবং সেটা যদি সে যেটাতে সে আয়কর দেয়নি, সে যদি আয়কর দিতে চায়, সে আয়কর দিয়ে সে টাকাটা ব্যবহার করতে পারে, তার সাথে হয়তো কিছু পেনাল্টি ইত্যাদি যোগ হয়। আমরা বিভিন্ন সময়ে এই সুযোগ সুবিধা দিয়েছি, দেখি যে খুব বেশি লাভ হয় না। ব্যবসায়ী মহল থেকে যারা জানা যায় তারা বলে যে এটা দেখালেই এই সরকারের বিভিন্ন সংস্থা তাদের পেছনে লেগে থাকে। তাদেরকে যদি এই আশ্বাস দেওয়া যায় যে আয়কর সংক্রান্ত যদি কোনো অপরাধ থাকে, সেই অপরাধের জন্য যদি তাদেরকে কোনো শাস্তি দিয়ে তাদের টাকা ব্যবহারের সুযোগ দেওয়া হয়, তাহলে ওই একই অপরাধের জন্য অন্য কোনো সংস্থার কাছে তাদের নাজেহাল হতে হবে না, তাহলে তারা এটা ব্যবহার করার একটা সাহস পায়। তো এটা নতুন কোনো কিছু না, শুধু হলো যে এর প্রয়োগের ক্ষেত্রে একটা স্বচ্ছতা না, যাতে তারা নির্ভয়ে এই টাকাটা বিনিয়োগ করতে পারেন। ডক্টর মশিউর রহমান, মোবাইল ফোনের সেবার উপরে সম্পূরক শুল্ক 5% থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব করা হয়েছে। এর ফলে মোবাইল ফোনে কথা বলার খরচ বাড়বে, যা একেবারে সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলবে। ডিজিটাল বাংলাদেশের সঙ্গে এটা কতটা সঙ্গতিপূর্ণ? মোবাইল ফোনে যে মোবাইল ফোনের যে আয় ব্যয় বা খরচের যে হিসাব করা হয়, সেটাতে ওরা কি একটা সময় অনুসারে হিসাব করে, ওই টেকনিক্যাল জিনিসটা আমি খুব বুঝি না। তো আমাদের একটা ধারণা সে হলো যে মোবাইল ফোনে আমরা সময় কম ব্যয় করতে পারি। আপনি যদি কথা না বলে সেই কথাটাই যদি SMS-এ পাঠান, তাহলে কিন্তু আপনার খরচ অনেক কমে যায়। এখন বিকল্প আছে কিনা, কমিউনিকেশনের বিকল্প আছে কিনা, এইখানে কমিউনিকেশনের বিকল্প আছে যেটাতে খরচ কম। অতএব এই যে অতিরিক্ত এই যে শুল্ক বাড়ানো হলো বা ট্যাক্স বাড়ানো হলো, তার ফলে কিছুটা অন্য বিকল্প ব্যবহার করার, মানে অতিরিক্ত ব্যবহার আপনারা নিরুৎসাহিত করছেন। সার্বিক ব্যয় তাতে বাড়ার কথা নয়। ডক্টর মশিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য।